আসসালামু আলাইকুম। সবাইকে বিসিএস ফাউন্ডার্সের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে হচ্ছে শনিবার ৮ই নভেম্বর ২০২৫। আমরা পড়ছি প্রথম আলো। তো এই হচ্ছে প্রথম আলোর প্রথম পাতা। মাদকের ৫৯% মামলায় হচ্ছে আসামির সাজা হয় না। তো এর কারণ অনুসন্ধানে কিছু তথ্য উঠে এসেছে। একটু পড়ছি যে আপনার ত্রুটিপূর্ণ এজাহার, তদন্তের দুর্বলতা, ঘটনাস্থলে না থেকেও সাক্ষী, দায়সারা তদন্ত। তো এই তথ্যগুলোর কারণেই কিন্তু হচ্ছে এই মামলাগুলো হচ্ছে সঠিকভাবে হচ্ছে নিষ্পত্তি হচ্ছে না। যার কারণে হচ্ছে আসামি হচ্ছে খালাস পেয়ে যাচ্ছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি তার হচ্ছে ক্যাম্পেইন হচ্ছে চালাচ্ছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকেও বলেছেন যে কোনো চক্রান্তই হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন বানচাল করতে পারবে না। তো আপনারা হয়তো জানেন যে ৭ই নভেম্বর বিএনপির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। কারণ ১৯৭৫ সালের এই দিনে আমাদের জেনারেল জিয়াউর রহমানের উত্থান হয়েছিল। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো একটি কলাম আছে সেটি হচ্ছে মামদানির জয়ে মার্কেটে আশা দেখেছেন। তো আশা দেখেছেন বলেই কিন্তু ৫০% ভোটে দক্ষিণ এশিয়ার থেকে ১ম ৪০০ বছরে নিউ ইয়র্কের ইতিহাসে ১ম বারের মতো মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। তো আপনারা হয়তো অনেকেই চাকরি পরীক্ষার জন্য বাংলা লিটারেচার পড়ে থাকেন। এজন্য আমরা কিছু তথ্য রেখেছি আপনাদের জন্য। যে বাংলা লিটারেচারের মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে মঙ্গল কাব্য। তো এটির কয়টি অংশ আছে এটি একটু কমেন্ট সেকশনে জানান। আর এই মঙ্গল কাব্যের ৪ টি কাব্যধারা আছে। একটা হচ্ছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল এবং হচ্ছে ধর্মমঙ্গল। তো প্রশ্ন এসে থাকে যে মনসামঙ্গলের আদি কবি কে? এটা হচ্ছে কানাহারি দত্ত এবং চরিত্রগুলো হয়তো আপনারা হয়তো অনেকেই জানেন। তাছাড়া ধর্মমঙ্গল কাব্যের আদিকবি হচ্ছে ময়ূর ভট্ট এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী। আর চরিত্র হচ্ছে রাজা হরিশ্চন্দ্র এবং হচ্ছে লাউ সেন। তো এই চরিত্রগুলো নিয়ে আপনার হচ্ছে প্রশ্ন এসেছিল যে কোন হচ্ছে কাব্যে আপনার ঐতিহাসিক চরিত্র আছে? এটা একটু আমাদের কমেন্ট সেকশনে হচ্ছে জানান। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী। আর এর চরিত্র হচ্ছে কালকেতু, ফুলেরা এবং হচ্ছে ভারতত্ত্ব। তো এই তথ্যগুলো আপনারা মনে রাখতে পারেন। তারপর হচ্ছে আমরা দেখছি এখানে আরেকটি কলাম এসেছে। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না, বলেছেন নাহিদ ইসলাম। এটি হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম গতকালকে বাংলা একাডেমিতে এই মন্তব্য করেছেন। তো বাংলা একাডেমি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমান সভাপতি এবং পরিচালকের নাম কি? একটু কমেন্ট সেকশনে জানান। তো তিনি বলছেন যে জুলাই সনদের আদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দিতে হবে এবং এই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। তারপর প্রধান উপদেষ্টার প্রেস সচিবও মির্জা ফখরুল ইসলাম আলমগীর মতো সেম মন্তব্য করেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর কারো সাধ্য নেই। আচ্ছা, এই হচ্ছে তথ্য। আমরা কিছু তথ্য ব্রিফ করব। সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের কম্পিউটার প্রজন্মের ৫ম প্রজন্ম চলছে, যেখানে আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন চিপ ব্যবহার করা হয়ে থাকে। আর ১ম প্রজন্মে আমরা ভ্যাকুয়াম টিউব ব্যবহার করতাম। তো ভ্যাকুয়াম টিউবের পরবর্তীতে আমরা ট্রানজিস্টর ব্যবহার শুরু করি। এরপর আমরা হচ্ছে ৩য় প্রজন্মে ইন্টিগ্রেটেড চিপ, যেটি হচ্ছে আপনার সিলিকনের মাধ্যমে এই চিপগুলোর প্রধান ম্যাটারে হচ্ছে সিলিকন। ঠিক আছে? যুক্তরাষ্ট্রে একটা জায়গা আছে সিলিকন ভ্যালি, হয়তো আপনারা জানেন। তো এই তথ্যগুলো হচ্ছে আপনারা মনে রাখবেন এবং ৪র্থ প্রজন্মে আমরা ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন চিপ ব্যবহার করে কম্পিউটার তৈরি করেছি। তো বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কি? তা আগামী নির্বাচন কেবল রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং এর চেয়ে অনেক গভীর এবং গুরুত্বপূর্ণ। এটি একদিকে যেমন বাংলাদেশের অভ্যন্তরীণ গণতান্ত্রিক পুনর্জাগরণের পরীক্ষা, তেমনি ভারতের ঐতিহাসিক প্রভাব বিস্তারের ধারার বিরুদ্ধে এক ধরনের নীরব প্রতিবাদ হতে চলেছে। তো আপনারা জানেন যে ভারতের সাথে বাংলাদেশের রাজনীতির ২ টি বড় স্বার্থ জড়িত। সেটি হচ্ছে নিরাপত্তা এবং হচ্ছে অর্থনীতি। এবং এই ২ স্বার্থে তারা আ বর্তমান যে গত যে সরকার, আওয়ামী লীগকে তাদের হচ্ছে একমাত্র আ সঙ্গী হিসাবে মনে করেছে। এজন্য ২০১৮, ১৪ এবং হচ্ছে ২৪ সালে ৩ টি একতরফা নির্বাচন হওয়ার ফলেও ভারত কি করেছে? বিশ্বে হচ্ছে আপনার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লাইসেন্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এবং ভারতের সিভিল সোসাইটির মানুষজন মনে করছে যে নতুন সরকার আসায় ভারতের অর্থনৈতিক স্বার্থ
স্বার্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। তো বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন বাস্তবতা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি এখনো হচ্ছে আওয়ামী লীগ কেন্দ্রিক এবং নির্বাচনহীন সংস্কৃতি দেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং এর বিরুদ্ধে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতাও বহন করছে। তো বাংলাদেশের মানুষ কিন্তু ভারতকে কোনোভাবেই হচ্ছে গ্রহণ করবে না। ভারতের ন্যারেটিভ আমরা সবসময় প্রত্যাখ্যান করে এসেছি। তারপর হচ্ছে ভারত হচ্ছে একটা বিষয় খুব ভয় পায়, সেটা হচ্ছে ইসলামিক মৌলবাদের যে বিস্তার। তারা মনে করছে এটা তাদের অস্তিত্বের হুমকি হতে পারে। তো এই ছিল আজকের অভিমত বিশ্লেষণ কলাম। আমরা কিছু প্রশ্ন নেব যে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গঠিত গুম ও সংক্রান্ত তদন্ত কমিশনের প্রধান হচ্ছেন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং সিটিভিটি আপনার নিউক্লিয়ার জাতিসংঘের কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান চিঠি স্বাক্ষরিত হয় 1996 সালে এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হচ্ছে 7 নভেম্বর। আর বাংলাদেশের প্রথম জিআই পণ্য হচ্ছে জামদানি শাড়ি। আপনারা একটা জিনিস মনে রাখতে পারেন, তার নোভেলা দ্য লাস্ট ওলফ এটি লিখেছেন হচ্ছে লাসলো কাস্তানেহার এবং তিনি 2025 এই বছরে হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছেন সাহিত্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্রথম আলো পত্রিকা পড়ছি এবং আমরা পত্রিকার গুরুত্বপূর্ণ তথ্যবলিতে নজর দিয়ে থাকি। তো এই হচ্ছে আজকের অপিনিয়ন পাতা। এখানে মহিউদ্দিন আহমেদ 7 নভেম্বর নিয়ে লিখেছেন। বলছেন এই দিনটি রাজনৈতিক সমীকরণ পাল্টে দেওয়ার দিন ছিল। তো আপনারা জানেন, একটু আগে বলছিলাম, এই 7 নভেম্বর হচ্ছে আপনার জিয়াউর রহমানের কিন্তু উত্থান হয়েছিল। তো বাংলাদেশের ইতিহাসে যে কয়টি গুরুত্বপূর্ণ বাকবদল হয়েছে তার মধ্যে 7 নভেম্বর হচ্ছে অন্যতম। দিনটি দেশের পরবর্তী রাজনৈতিক সমীকরণ পাল্টে দিয়েছে। তো 1975 সালের 7 নভেম্বরের যে প্রেক্ষাপট, এটি মূলত আমাদের 25শে মার্চ মধ্যরাত থেকে এর ইতিহাস শুরু হয়েছিল এবং আমরা হচ্ছে এই যে পাকিস্তান বাহিনী আমাদের উপর যে গণহত্যা চালিয়েছিল, এরপর 17 এপ্রিল আমরা আমাদের প্রথম মুজিবনগর সরকার গঠিত হয় এবং যারা সামনে আসে 17 এপ্রিল এবং আপনার তখন কিন্তু মুক্তিযুদ্ধকে আ ভালোভাবে বা একটা দিকে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়। তো এখানে পুরো ইতিহাস নিয়ে আসা হয়েছে যে আমরা 16ই ডিসেম্বর হচ্ছে আমরা বিজয় লাভ করি এবং বাংলাদেশ মুক্ত হয়ে দেশে ফেরেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো দেশের মানুষ কি চেয়েছিলেন এই যে এত আন্দোলনের পর? চেয়েছিল একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ব্যবস্থার আশায়। কিন্তু সেটি হয়নি। দেশে চালু হয় কর্তৃত্ববাদী শাসন, প্রতিষ্ঠিত হয় মুজিবের কাস্ট এবং ব্যক্তি পূজার রাজনীতি। এক নেতা, এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। তো এই হচ্ছে তথ্য। সব মিলিয়ে মানুষ তার কিন্তু আকাঙ্ক্ষার কিন্তু বাস্তবায়ন দেখেনি। তো আমাদের ২০২৪ সালের যে গণঅভ্যুত্থান, এরপর কিন্তু আমরা নতুন করে স্বপ্ন দেখছি যে আমাদের জুলাই চ্যাপ্টার ইমপ্লিমেন্টেশন এর মাধ্যমে দেশের রাজনৈতিক সমীকরণ আবার নতুন রূপরেখা দেখতে পাবে এবং আশা করছি এটি আমাদের দেশের ভবিষ্যতের জন্য অনেক ভালো কিছু বয়ে আনবে। তো এই ৭ই নভেম্বরের পর কিন্তু বাংলাদেশের যে সামরিক বাহিনী আছে, তারা রাজনীতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার কোনো সুযোগই হাতছাড়া করেনি। আচ্ছা, আমরা একটু হচ্ছে একটা কলাম পড়ব, সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার জবাবদিহি সংস্কৃতি চালু করতে পারে নাই। তো আমরা জানি যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে সংবিধানের হচ্ছে ১০৬ নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়েছে এবং আমরা আশা করছিলাম যে সরকার প্রত্যেকটা বিষয় হচ্ছে জনগণকে খুব স্পষ্ট জানাবে এবং দেখা যাচ্ছে যে আমরা যখন জানতে চেয়েছি বা কোনো প্রোপাগান্ডা এসেছে, তখন সরকারের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দিয়েছে। যদিও হচ্ছে আপনার যদি আপনি ক্লিয়ারলি চিন্তা করেন, তাহলে এগুলো হচ্ছে আগে থেকেই এই বিষয়গুলোর তথ্যগুলো পোর্টালে হচ্ছে আপডেটেড করার দরকার ছিল। যার কারণে কিন্তু রিসেন্টলি একটা মন্তব্য এসেছে যে ৮৩ কোটি টাকা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনে ব্যয় হয়েছে। তো এটা যখন হচ্ছে একজন রাজনীতিবিদ মন্তব্য করেছেন, তখনই সরকার হচ্ছে এ বিষয়ে একটা হচ্ছে তথ্য প্রচার করে। তো এটি কিন্তু জবাবদিহিতামূলক সংস্কৃতির দৃষ্টিকোণ না এবং আপনার যদি বলা হয় সুশাসনের জন্য কিন্তু জবাবদিহিতামূলক সংস্কৃতি অত্যাবশ্যক। দেখা যাক পরবর্তী যারা রাজনীতি করবেন তারা কিভাবে বিষয়টা দেখে। তো জেনারেল উইন্টার মানে হচ্ছে শীতকালকে বোঝাচ্ছে। যে ইউক্রেন যুদ্ধে জেনারেল উইন্টারের ভূমিকা নিয়ে আপনার পুতিন ভাবছে। তো পুতিন বা রাশিয়ার হচ্ছে বিভিন্ন যুদ্ধের সাথে নাম জড়িয়ে আছে। তো শীতকাল ছিল নেপোলিয়ন এবং হিটলারের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সবচেয়ে বিশ্বস্ত মিত্র। তো শীতকালে রাশিয়া হচ্ছে বিভিন্নভাবে তাদের যে প্রতিপক্ষকে ধরাশায়ী করেছে এবং তারা মনে করছে এবারও তারা হচ্ছে ইউক্রেনকে ধরাশায়ী করতে পারবে। রাশিয়ার সেনারা বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস সংরক্ষণাগার, রেল জংশনে বোমা মেরে ধ্বংস করেছেন। তো এই ছিল আজকের প্রথম আলো।
আপনারা যারা প্রতিদিন হচ্ছে আমাদের পত্রিকাগুলো দেখছেন, আপনাদের কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে পারেন। আচ্ছা, আমরা একটু হচ্ছে অর্থ-বাণিজ্য কলাম পড়ব। আপনারা দেখতে পাচ্ছেন বৈদ্যুতিক গাড়িতে হচ্ছে শুল্ক কমবে, এমনটা আশা করা যাচ্ছে এবং রিসেন্টলি এটা শিল্প মন্ত্রণালয় থেকে এই খসড়া তৈরি হয়েছে। তো আপনারা জানেন বিশ্বের ২০% বেশি হচ্ছে এখন বৈদ্যুতিক গাড়ি এবং এটি খুবই জনপ্রিয়। কেননা ইলেকট্রিক ভেহিকল হচ্ছে আপনার আ কার্বন ইমিশন হচ্ছে কিন্তু রিডিউস হচ্ছে। তো কার্বন ইমিশনটা গ্লোবাল টেম্পারেচার রেইজিং এ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং বাংলাদেশ যদি বৈদ্যুতিক গাড়ি যেটা চাহিদা যদি তৈরি করতে পারে এবং সেটি ৮৯.৮% হচ্ছে আমাদের শুল্ক আছে, সেটি কমিয়ে ৩৭% করা হলে দেখা যাবে অনেকেই সেটা অ্যাপ্রুভ করতে পারবে। এবং এতে করে যে বিশ্বের যে ওই যে এবার বলা হচ্ছে যে COP30 তে আপনার 2 ট্রিলিয়ন হচ্ছে ইনভেস্টমেন্ট পাবে যারা কার্বন হচ্ছে ইকোনমি নিয়ে কাজ করবে। তো বাংলাদেশ যদি এই পদক্ষেপ নেয় তবে একটা ভালো অনুদান কিন্তু ডেভেলপিং কান্ট্রি হিসেবে হচ্ছে আমরা হচ্ছে পাবো। তো এই বিষয়গুলো নিয়ে সরকার ভাবছে। তো যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হতে পারে ডিসেম্বরে। এটা বলছে বাংলাদেশের হচ্ছে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হার হচ্ছে 20% এবং ২ আগস্ট এই ঘোষণা দেওয়ার পর ৩ মাস হতে চলল। তো বাংলাদেশ নিট পোশাক উৎপাদক রপ্তানিকারক সমিতি বিকেএমআই এর সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, "যা হওয়ার তা হয়েই গেছে। চুক্তি যখনই হোক বাড়তি শুল্ক দিয়ে পণ্য রপ্তানি করতে হচ্ছে যুক্তরাষ্ট্রে। এখন চেষ্টা করতে হবে যে কিভাবে এই শুল্ক কমিয়ে আনা যায়।" তো বাংলাদেশ এতদিন হচ্ছে রাশিয়া থেকেই গম আমদানি করে আসছিল। কারণ রাশিয়ার গমের দাম যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। তবে দেখা যাচ্ছে রাশিয়ার গমে হচ্ছে ১১% হচ্ছে আমিষ রয়েছে। আর যুক্তরাষ্ট্রের গমে ১৩.৫% আমিষ পাওয়া যায়। তো আপনারা হয়তো জানেন আ আমিষ এটা হচ্ছে এটাকে ইংরেজিতে বলা হয় প্রোটিন এবং এটার স্ট্রাকচারটা বেসিক স্ট্রাকচার এটা অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের সমন্বয়ে গঠিত। তো অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে কার্বন থাকে, এখানে হচ্ছে একটা অ্যামাইন গ্রুপ থাকে, এটাতে নাইট্রোজেন থাকে, আর এখানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থাকে। তো এই তথ্যগুলো মনে রাখেন। এখানে নাইট্রোজেন আছে, আমিষে নাইট্রোজেন আছে। 47 এ এই প্রশ্ন এসেছিল। এছাড়াও আমিষের মধ্যে কিন্তু আপনার এই যে কি থাকে? আমিষ হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিডের লং চেইনের সমষ্টি। এই তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে গাজায় শিগগিরই হচ্ছে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন হচ্ছে এবং আন্তর্জাতিক বাহিনী সমন্বয় করবে হচ্ছে যুক্তরাষ্ট্র এবং তাদের কাজ হবে যে হামাসের যে অবকাঠামো সেটাকে ধ্বংস করা এবং গাজায় তুরস্কের সেনাদের উপস্থিতি মানবে না হচ্ছে ইসরায়েল। তো এই হচ্ছে তথ্য। ইসরায়েল কিন্তু হচ্ছে ১০ অক্টোবর গাজার যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তারপরেও হচ্ছে তারা কিন্তু সেটি মানছে না। ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতার স্নান হলো দুদিনেই। নিউ ইয়র্কের মেয়র ইলেকশনে যখন ট্রাম্প হচ্ছে আমদানির যে ন্যারেটিভ সেটি গ্রহণ করেছে, তখনই বুঝতে পেরেছে যে ট্রাম্প তার নাগরিকদের উপর কি হচ্ছে না, আস্থা হারাচ্ছেন। তো এই কারণ হচ্ছে ট্রাম্প হচ্ছে একচেটিয়া অনেক সিদ্ধান্ত নিয়েছে এবং বিশেষজ্ঞরা মনে করছে এই একচেটিয়া যে আধিপত্য বিস্তারের যে চিন্তা সেটা নাগরিক সমাজ হচ্ছে যুক্তরাষ্ট্রের মানুষ হচ্ছে সহজে গ্রহণ করেনি। পুতিন ও লাভরভ হচ্ছে মনোমালিন্য হয়নি। সের্গেই লাভরভ হচ্ছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এই তথ্যটি মনে রাখতে পারেন। তো এই হচ্ছে আজকের 'প্রথম আলো'।